আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল শুক্রবার মার্কেট বন্ধ। যারা স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করতে চাচ্ছেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মার্কেট কেন পড়তেছে এখন। আমাদেরকে এখন কোনো সমস্যা আছে কিনা আসলে? রিজার্ভের কোনো সমস্যা আছে? নাই। রাজনৈতিক কোনো প্রবলেম আছে? নাই। পৃথিবীর কোনো জায়গায় কোনো সমস্যা আছে এই মুহূর্তে? শুধু ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, ইসরায়েল যুদ্ধ করতেছে, মানুষ মারতেছে, এটুকু সমস্যা আছে। এছাড়া আর অন্য কোনো সমস্যা পৃথিবীতে নাই। কারণ পৃথিবীর সমস্যা হলো বাংলাদেশের পুঁজিবাজারে এটা একটা ইম্প্যাক্ট পড়ে। তো এরকম তেমন কোনো সমস্যা নাই। আমাদের জিডিপি প্রবৃদ্ধি ভালো। ব্যাংকের সুদের হারও একটা পর্যায়ে আছে। সঞ্চয়পত্রের সুদের হার আগের মতো আছে, বাড়ে নাই, কমে নাই, একই জায়গায় আছে। তাহলে ইন্ডেক্স গত 3-4 দিনে 100 পয়েন্টের উপরে কেন পড়লো? এই কোশ্চেনটা তো আসতেই পারে। আসলে ইন্ডেক্স পড়তেছে দুইটা কারণে এই মুহূর্তে। একটা হচ্ছে, দুইটাই কিন্তু ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন এবং মার্চেন্ট ব্যাংকের কারণে। এই ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন ডিবিএ কিছুদিন আগে এনবিআর-এর চেয়ারম্যানের সাথে দেখা করছে। ডিবিএ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ সবাই মিলে দেখা করছে। তারা তখনই আমি বুঝতে পারছি পরিস্থিতি ভিন্ন রকম হতে পারে। এনবিআর-এর চেয়ারম্যানের কাছে ওনারা অনুরোধ করছে যে 50 লাখ টাকার উপর ক্যাপিটাল গেইন হলে যে 15% ট্যাক্স ব্যাট দিতে হবে, ওটা যাতে না নেয় বা এই 1 বছরের জন্য ক্ষমা করে দেওয়ার জন্য। তখন এনবিআর-এর চেয়ারম্যান ওনাকে তুচ্ছতাচ্ছিল্য করে দিয়েছে ডিএসসি চেয়ারম্যান মমিনুল ইসলামকে। ওই একটা ক্ষোভ আছে। আর দ্বিতীয় যে বিষয়, সেটা হচ্ছে আমরা যে পোর্টফোলিও ম্যানেজ করি, আমরা যে আপনি 1 লাখ টাকার ট্রানজ্যাকশান করলে যে আপনার থেকে যে একটা চার্জ কেটে নেয় হাউসগুলো, এবং আপনার প্রতি বছর আপনার অ্যানুয়াল একটা ফি দিতে হয় পোর্টফোলিওর জন্য। তো এগুলো থেকে গভর্নমেন্টকে একটা ট্যাক্স দিতে হয় হাউসগুলো, ব্রোকারেজ হাউসগুলো। তারা চাচ্ছে এটাকে কমিয়ে নিয়ে আসতে। সম্ভবত উচ্চকর যে বিষয়টা, সেটা সম্ভবত 50 পয়সা, তারা সেটাকে 10 পয়সা চাচ্ছে। মানে সমস্যাটা মূলত ব্রোকারেজ হাউস কেন্দ্রিক। তো দুইটার কোনোটাই কিন্তু গভর্নমেন্ট থেকে খুব বেশি আশানুরূপ সাড়া পায় নাই, যার ফলশ্রুতিতে মার্কেট পড়তেছে। অন্য কোনো কারণ নাই। কারণ গত টকশোগুলোতে তো তারাই আসে, বড় বড় চ্যানেলগুলোতে, তো তাদের কথাতে বোঝা যাচ্ছে, মানে তাদেরকে যখন উপস্থাপক প্রশ্ন করে যে মার্কেট কেন এখন পড়তেছে, তারা কিন্তু কোনো সদুত্তর দিতে পারতেছে না। তারা কেউ বলতেছে ব্যাংকের যে ডিভিডেন্ড দিতে পারবে না। আসলে ওটা পুরোটাই মিথ্যা কথা, ওটার সাথে কোনো সম্পর্ক নেই ডিভিডেন্ডের সাথে। দ্বিতীয় যে বিষয় তারা একটা নিয়ে আসছে যে মার্কেট এখন পরিস্থিতি এমন হয়েছে যে মার্কেটে বড় বিনিয়োগকারীরা চলে গেছে, সাইড লাইনে চলে গেছে। কেন চলে গেছে এটার কোনো ব্যাখ্যা আসলে কেউ কোথাও যায় নাই। তারা তাদের মতো করে একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করতেছে। মূল বিষয়টা হচ্ছে কিন্তু এটাই, যে উচ্চকর যেটা ব্রোকারেজ হাউসগুলোর, সেটাকে কমিয়ে আনতে হবে। আর 50 লাখ টাকার উপর ক্যাপিটাল গেইন গভর্নমেন্ট এনবিআরকে বলতেছে এটা 1 বছরের জন্য এটা না নেওয়ার জন্য। যদি এই দুইটা সমস্যার সমাধান করে দেয়, আগামী রবিবার থেকে মার্কেট পজিটিভ। আপনারা লিখে রাখতে পারেন। অন্য কোনো সমস্যা নেই মার্কেটে এই মুহূর্তে। যার কারণে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে মেন্টালি কষ্ট দেওয়া, তাদের টাকাগুলোকে পোর্টফোলিও থেকে মাইনাস করে দেওয়ার জন্যই এই কারণে মার্কেটে 100 পয়েন্ট পড়ছে। তা না হলে এমন কোনো পরিস্থিতি হয় নাই। ক্ষুদ্র বিনিয়োগকারী আপনারা যারা আমার ভিডিও শুনেন, আপনারা কি হিউজ পরিমাণ কোনো শেয়ার সেল দিয়েছেন? দেন নাই। পুরা ঘটনার জন্য দায়ী হচ্ছে এই মুহূর্তে ব্রোকারেজ হাউসের কিছু ব্রোকারেজ হাউস থেকে প্রেশার আছে। মানে পুরো বিষয়টা তো তাদের নিয়ন্ত্রণে থাকে। মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস, আইসিবি এবং মিউচুয়াল ফান্ড, এরা প্রত্যেকে কিন্তু এক। আপনারা যে যত কথা বলুন, এরা প্রত্যেকে কিন্তু এক। আমি সবাইকে বলতেছি না একদম সবাই খারাপ, কিছু খারাপ আছে। ওই খারাপ যারা আছে তাদের কারণেই মার্কেটের আজকে এই পরিণতি। তা না হলে মার্কেট এখন এখানে কোনো কারণ আছে এখানে পড়ার? এই দুইটা কারণেই মূলত মার্কেট পড়তেছে। আর আমরা যারা এখানে আছি, আমরা আবার এই ব্রোকারেজ হাউসের লোকদের কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করি কোন শেয়ারটা কেনা যায়। অথচ ওরাই কিন্তু মার্কেটকে উঠাচ্ছে, নামাচ্ছে, ফালাচ্ছে, সব কিছু ওদের হাতেই।
এই একটা কারণেই মূলত মার্কেট এখন পড়তেছে। অন্য কোনো গল্প এখানে চলবে না। এখানে অন্য কোনো গল্প বলে লাভ নাই। যদি কারো কাছে কোনো কিছু থাকে বলতে পারেন, কিন্তু মূলত মার্কেটটা পড়তেছে এটা। এবার দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমি একটু আসতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যানালাইসিস কত প্রকার। বাংলাদেশের পুঁজিবাজারে মূলত 3 প্রকার অ্যানালাইসিস প্রচলন বেশি: ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং সেন্টিমেন্টাল। এই যে ব্রোকারেজ হাউসগুলোর উৎসকর এবং 50 লাখ টাকার উপর গেইন ট্যাক্স, এই দুইটা বাদ না দেওয়ার কারণে বা এই দুইটা তাদের মতো করে হয় না কারণে ইন্ডেক্সটা এখন এখানে নিয়ে আসছে। এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা ইন্ডেক্সের উপর চলে না। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা চলে ইন্ডিভিজুয়াল স্টকের উপর, আর টেকনিক্যাল অ্যানালাইসিস চলে ইন্ডেক্স প্লাস ইন্ডিভিজুয়াল ট্রেডিং স্টকের উপর। আর সেন্টিমেন্টাল অ্যানালাইসিস হচ্ছে কেউ একজন বলছে ভাই এটা কিনেন ওটা কিনেন, আমি শেয়ারের নাম নিচ্ছি না, এখন মানে খুব দ্রুত যে শেয়ারগুলো আপ ডাউন হচ্ছে, এটা হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। তো শেষের যে দুটো অ্যানালাইসিস টেকনিক্যাল এবং সেন্টিমেন্টাল, এই দুটো ফ্লো তৈরি করে মার্কেটে মূলত মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউস, ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী সবাই মিলে একসাথে তৈরি করে। আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা আসলে মার্কেটে হয় নির্দিষ্ট স্টক, ভ্যালু স্টক যেগুলো, ভালো ভালো স্টক যেগুলো নিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি বা সবসময় বলি, ওটাই হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। প্রথমটার সাথে সম্পর্ক হচ্ছে সরাসরি কোম্পানির সাথে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনার ইপিএস কি, নেট অপারেটিং ফ্লো ক্যাশ, তারপরে যা হচ্ছে ডিভিডেন্ড পলিসি কেমন, পিইটা কেমন আছে, লোন আছে কিনা, এগুলো হচ্ছে কোম্পানির ডাইরেক্টর বোর্ডে কেমন আছে, তারপরে যে তাদের পরিস্থিতি কেমন, ব্যবসাটা কেমন, তারা কিসের ব্যবসা করে, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আর টেকনিক্যাল অ্যানালাইসিস চার্ট দেখে দেখে করে, যেটার কোনো ভিত্তি নাই। স্মার্ট মানি গতকালকে বলছিলাম আমি, আপনারা শুনেছেন। আর সেন্টিমেন্টাল অ্যানালাইসিসকে হুজুগ বাঙালি যেটাকে বলে, যেদিকে দৌড়ে ওই দিকে দৌড়ায়। এটা কিনেন ভাই প্রফিট করবেন, ওটা কিনেন প্রফিট করবেন, দেখা গেছে উপরের দিকে যাচ্ছে। আসলে কখনোই আপনি টেকনিক্যাল এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস দিয়ে মার্কেটে টিকে থাকার কোনো সুযোগ নাই। আপনারা কেউ টিকে থাকতে পারেন নাই, অতীতেও পারে নাই কেউ, বর্তমানেও পারবে না, ভবিষ্যতে তো নাই। তো সবাই আসলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের দিকে মনোযোগ হন। আর এই মার্কেট যাদের উপর বিশ্বাস করে আপনি তাদেরকে প্রশ্ন করেন কি কেনা যায়, কি বিক্রি করা যায়, কোনটা ছাড়া যায়, তাদের কারণে আজকে মার্কেটের এক ভয়ঙ্কর পরিণতি। শুধু তো তাদের মনের মতো করে দুইটা ট্যাক্স কেন কমাচ্ছে না, এই জন্যই আজ মার্কেট এখানে। তো আপনারা সাবধানতা অবলম্বন করবেন। হুটহাট করে কোনো স্টকে এই মুহূর্তে এন্ট্রি নেওয়ার চিন্তাভাবনাও করবেন না। একটু ওয়েট অ্যান্ড সি মোডে থাকেন। ইন্ডেক্স কিন্তু 5000-এর নিচে চলে আসছে অলরেডি, 5097 এই মুহূর্তে চলতেছে। সুতরাং ইমিডিয়েট যে সাপোর্ট জোনটা আছে এটা কিন্তু ইন্ডেক্স ভেঙে ফেলছে অলরেডি। যেহেতু ভেঙে ফেলছে, সুতরাং আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনি হয়তো আপনার ইন্ডিভিজুয়াল স্টকে চাচ্ছেন অ্যাভারেজ করতে, শেয়ারের প্রাইস কমে গেছে, আপনার ইন্ডিভিজুয়াল স্টক অ্যাভারেজ করে লাভ হবে না। কারণ যেখানে ইন্ডেক্সেই ডাউন ট্রেন্ডে আছে এই মুহূর্তে, ইন্ডেক্সটা সাপোর্ট ভেঙে ফেলছে, আপনি ইন্ডিভিজুয়াল স্টকের সাপোর্ট খুঁজে এখন এই মুহূর্তে লাভ হবে না। আপনি আপনার ইন্ডিভিজুয়াল স্টকের এখন আর সাপোর্ট খুঁজতে যাবেন না। আগে ইন্ডেক্সের সাপোর্ট খুঁজেন, ইন্ডেক্স কোথায় গিয়ে থামে, তারপর আপনি আপনার ইন্ডিভিজুয়াল স্টকের সাপোর্ট খুঁজেন। আরেকটা বিষয়, ইন্ডেক্স 100 পয়েন্ট মাইনাস হলেও কখনো না প্রতিদিনে কোনো না কোনো স্টক হল্টেড থাকবে, এর পিছনে দৌড়িয়ে লাভ নাই। ইন্ডেক্স যদি একদিন 100 পয়েন্টও মাইনাস হয়, সেদিনও কোনো না কোনো স্টক হল্টেড থাকবে। দৌড়াদৌড়ি করে হাত পা ভাঙবেন, অযথা ফলাফল চির। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।